প্রশ্নের মুখে আবারও কমিশন, যে প্রশ্নের সমাধান করতে সুপ্রিম কোর্টে মামলা হয়। 14 ফেব্রুয়ারির পরে কেন নথি আপলোড করা হয়নি, কেন নেওয়া হচ্ছে না বাংলার বাড়ির শংসাপত্র? রবিবার ভার্চুয়াল বৈঠকে জেলা বিচারকদের প্রশ্ন কমিশনের প্রতিনিধিদের। 14 ফেব্রুয়ারির পর থেকে এসআইআর এর নথি আপলোড বন্ধ। তাহলে যে 1,14,000 নথি আপলোড করা বাকি, তার ভবিষ্যৎ কি? কেন বাংলার বাড়ির শংসাপত্র নেওয়া হচ্ছে না? যেসব আদিবাসীদের কাছে পর্যাপ্ত নথি নেই, তারা কি করবেন? রবিবার ভার্চুয়াল বৈঠকে জেলা বিচারকদের একের পর এক প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যে এসআইআর এর বিচারে বিচার বিভাগ সোমবার থেকে নথি যাচাইয়ের কাজ করবেন জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারকরা। তার আগে রবিবার কলকাতা হাইকোর্টে হয় ভার্চুয়াল বৈঠক। সেখানেই জেলা বিচারকদের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনের প্রতিনিধিদের। জেলা বিচারকরা জানতে চান, 14 ফেব্রুয়ারি শুনানি শেষ হয়, রাত 12টায় কমিশনের পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। যে ভোটারদের নথি আপলোড করা যায়নি সেই সংখ্যাটা প্রায় 1,14,000। এই 1,14,000 নথি কিভাবে আপলোড করা হবে? বিহারে সে রাজ্যে সরকারের দেওয়া জমির শংসাপত্র নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি সহ রাজ্য সরকারের দেওয়া একাধিক শংসাপত্র নেওয়া হচ্ছে না কেন? আদিবাসীদের অনেকের কাছে প্রয়োজনীয় নথি নেই, তারা কি করবেন? জানা গিয়েছে এর কোনোটারই জবাব দিতে পারেননি নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তখন বলেন, এইসব প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনের থেকে নিয়ে আসবেন। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবার থেকেই রাজ্যে এসআইআর এর কাজ শুরু করবেন জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারকরা। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি সহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করে দেখবেন। এখানে ওনাদের পোর্টাল রেডি হয়ে যাবে, ওনারা কালকে থেকে কাজ শুরু করে দিতে পারবেন। ওনাদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা সেটা কালকে সকালে করা। এদিন কলকাতা হাইকোর্ট থেকে বৈঠকে ছিলেন প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে। নির্বাচন কমিশনের তরফে ছিলেন রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন জেলা বিচারকরা। নিউজ 18 বাংলা। এসআইআর এর বিচারে বিচার বিভাগ, হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে লজিক্যাল যাচাই জেলা ভিত্তিক 3 সদস্যের কমিটিতে জেলা বিচারক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি। এ বিষয়ে ডিটেল জানার চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, কিভাবে চলবে যাচাই প্রক্রিয়া? দেখো, আজকে থেকেই শুরু হতে চলেছে রাজ্য জুড়ে এই লজিক্যাল যাচাইয়ের কাজ, যার মূলত নেতৃত্বে থাকবেন জুডিশিয়াল অফিসাররা। সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরে হাইকোর্টকে দায়িত্ব দেওয়া হয়, সেখান থেকে প্রধান বিচারপতি প্রত্যেক জেলা ভিত্তিক তার আলাদা আলাদা টিম তৈরি করে দেন। এবং আজকে যেটা জানতে পারা যাচ্ছে, নির্বাচন কমিশনের তরফে এই জুডিশিয়াল অফিসাররা যারা দায়িত্ব নিয়েছেন তাদের জন্য একটি বিশেষ পোর্টাল তৈরি করে দেবে, যেটি মূলত আজকে সেকেন্ড হাফের মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা। সেই সেকেন্ড হাফের মধ্যে পোর্টাল রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু ওই পোর্টালের মারফত কাজ শুরু হবে। তবে তার আগে পর্যন্ত যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, যে বিভিন্ন এতদিন পর্যন্ত যে হিয়ারিং সেন্টারগুলো আমরা দেখেছি, সেই রকম বিভিন্ন ডিইও অফিস এবং ইআরও, এইআরওদের সমন্বয়ে যে নথিগুলো নিয়ে দীর্ঘদিনের ডিসপুট রয়েছে, যেগুলোতে লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগ, যার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে একে অন্যের বিরুদ্ধে আমরা কথা বলতে দেখেছি, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলির সমস্ত যা কনফিউশন রয়েছে সেগুলো প্রপারলি তার নথি যাচাই করে তার সম্পর্কে যে সিদ্ধান্তগুলো নেওয়ার প্রয়োজন রয়েছে সেই সিদ্ধান্তগুলো এই জুডিশিয়াল অফিসাররা নেবেন। গোটা প্রক্রিয়ায় তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিজিকে সেই দায়িত্ব দেখে নিতে বলা হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। মাত্র 4 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্ম। এসআইআর এর তথ্য যাচাইয়ে জালিয়াতি প্রকাশ্যে। ভাঙড়ের এক ব্যক্তির 7 সন্তান। এক সন্তানের জন্ম 1994 7 এপ্রিল, 1994 15 অগস্ট আর এক সন্তানের জন্ম
ইআরও এই ইআরওর কাছে রিপোর্ট তলব কমিশনের। বা আগে তো সেটা জন্ম সার্টিফিকেট সবার ছিল না, এটা আধার কার্ডটাই প্রথম হয়েছিল। তো সেই আধার কার্ড অনুযায়ী পরে যে যার জন্ম সার্টিফিকেট করে, হয়তো ভুলটা সেখান থেকেই হয়েছে। এবারে আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন এগুলো মানে জানতাম না বা অত খেয়াল করিনি। আমাদের সমস্ত কিছুই ডকুমেন্টস আছে এখানে, পাসপোর্ট থেকে শুরু করে মানে প্যান কার্ড এ সমস্ত কিছুই আছে। ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, মার্চে 2 দফায় মোতায়েন করা হবে 480 কোম্পানি। আর এ নিয়েই এখন রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরও 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা। ভোটের আগে আবারও গরম ভাঙন। শনিবার সন্ধে তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলা, গাড়ি ভাঙচুর, রাতে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা মারা ও গুলি চালানোর অভিযোগ। হামলার অভিযোগ মানতে নারাজ আইএসএফ। উত্তর 24 পরগনায় বিনাখায় তৃণমূল আইএসএফ এর মারামারি। তৃণমূল আইএসএফ এর লড়াইয়ে উত্তর 24 পরগনার মিনাখায় যেমন গরম, তেমনই গরম দক্ষিণ 24 পরগনার ভাঙড়। সামনেই বিধানসভা ভোট, তার আগে আবারও গরম ভাঙড়। শনিবার তখন সন্ধে ভাঙড়ের পোলেরহাট থানার দক্ষিণ গাজীপুরে যান তৃণমূল নেতা খায়রুল ইসলাম। পথসভা থেকে আইএসএফকে নিশানা করেন। এই নিয়েই গোলমালের সূত্রপাত। অভিযোগ, পথসভা শেষে খৈরুলের গাড়িতে হামলা চালায় আইএসএফ, তাকে মারধর করা হয় বলে দাবি।
এলাকায় যান ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি খৈরুলের সঙ্গে দেখা করেন, এরপর পোলেরহাট থানায় অভিযোগ জানান। থানা থেকে বেরোনোর পর ফের গোলমাল। অভিযোগ, শওকতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, চালানো হয় গুলি। তৃণমূল নেতার নিশানায় আইএসএফ। এই ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তার করে পুলিশ। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে, তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। পুলিশ সেখান থেকে লাইভ বোম সহ যে বোম চার্জ করা হয়েছে তারও সুতুলি সব উদ্ধার করে। আমরা তৈরি, চালান দেখি কত গুলি কত বোমা। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে। ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি না। এখন সিকিউরিটি বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে। রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার। আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, কাজ খুঁজে পাইনি আমরা। ভাঙড়কে তৃণমূল কংগ্রেস ভাগাড়ে পরিণত করে দিয়েছে এবং সেখানে বোমা গুলি এটাই চলছে, আর কিছু চলছে না। যা পরিস্থিতি ওখান তো এখনই মনে হয় ওখানকার এসপির হাত থেকে ক্ষমতা নিয়ে ওখানে সেন্ট্রাল বাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওরা আর কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে? আগের বারে লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। বলেছিল পশ্চিমবঙ্গে নাকি বিজেপির আসন বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। তো সুকান্ত, ওরা আর কোথায় কোথায়, ওনাদের বাড়ির চৌকাঠ থেকে শুরু করে আর কোথায় কোথায় চান? উত্তর 24 পরগনার মিনাখা। রবিবার সকাল সকাল এখানে তৃণমূল আইএসএফ সংঘর্ষ। অভিযোগ, পতাকা লাগানো নিয়ে ঝামেলা শুরু, সেই থেকে মারামারি। নিউজ 18 বাংলা। অনেকেই মিষ্টি কিনে পুজোয় দেন, আর সেই মিষ্টির দোকানে মাংস। শিলিগুড়িতে হাতে নাতে ধরলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। দোকান মালিককে করলেন সতর্ক। অনেকেরই প্রশ্ন, শুধু সতর্ক করে কি হবে? কেন আরো কড়া পদক্ষেপ করা হচ্ছে না? শিলিগুড়ির দেশবন্ধু পাড়া, এখানেই নাম করা মিষ্টির দোকান। শনিবার এই দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের অফিসাররা। দেখেন মিষ্টির দোকানের ফ্রিজের উপরে রাখা মাংস, সেটা আবার পচা। মিষ্টির দোকানে মাংস কেন, প্রশ্ন করেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক। এ নিয়ে মিষ্টির দোকানের মালিককে সতর্ক করে দেন। এই বিষয়টা একদমই ভালো না, কারণ আমরা পূজা পাঠ মিষ্টি নেই পূজার জন্য, শনিবার মঙ্গলবার নেই পনির টনির মিষ্টি, এটা ঠিক না। মিষ্টির দোকানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিষ্টি রাখাই উচিত। এটা হচ্ছে লোকের একটা এখন সবচেয়ে বড় কোশ্চেন, যে মাংস পাওয়া গেছে, মাংস পাওয়া গেছে। মাংসটা আমার স্টাফ আছে কোথায়? আমাদের প্রুফ করতে পারবে যে আমার কড়াইতে মাংস ছিল, যেই কড়াইতে মিষ্টি হচ্ছিল সেই মিষ্টি কড়াইতে মানে মাংসটা ছিল। শনিবার শিলিগুড়ির একাধিক দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। কোথাও দেখতে পান রেস্টুরেন্টে রান্না হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। কোথাও আবার রেস্তোরাঁর রান্নাঘরে পচা মাংস। দুটি দোকানকে নোটিশ ধরানো হয়। কয়েক বছর আগে আলিপুরদুয়ারেও এমন অভিযান চলে।
কোনো হোটেলে মেলে বাসি ভাত, কোথাও আবার বাসি পচা মাছ মাংস। মিষ্টির দোকানের ফ্রিজের মধ্যে মিলেছিল বিয়ার। এবার শিলিগুড়ির মিষ্টির দোকানের ফ্রিজের ওপরে পচা মাংস। নিউজ 18 বাংলা। রান্নার গ্যাসেই চলছে গাড়ি, নামখানায় বেনিয়মের কারবারের পর্দাফাঁস। 117 নম্বর জাতীয় সড়কের পাশেই কারবার, পরপর দোকান খুলে বেনিয়মের কারবার। বেআইনিভাবে মজুদ রান্নার গ্যাসের সিলিন্ডার, আর সেই সিলিন্ডার থেকেই দেওয়া হচ্ছে গাড়িতে গ্যাস। পেট্রোলের থেকে কম খরচে বেশি লাভ। অটোটা আপনার কিসে চলে? এলপিজিতে চলে। কোথা থেকে ভরেন? কত টাকা করে নেন? 70 টাকা করে। 70 টাকা করে কি কিলো? মানে এরকম কতগুলো গাড়ি আছে? প্রতিদিন 100 থেকে 150টি গাড়িতে রান্নার গ্যাস। প্রতি কেজি গ্যাস বিক্রি 90 থেকে 100 টাকায়। বেআইনি ব্যবসার কথা স্বীকার দোকানের কর্মীদের। গাড়িতে গ্যাস ভরছি। কি গ্যাস এটা? রান্নার গ্যাস। এইরকম ভাবে রান্নার গ্যাস গাড়িতে এইভাবে ভরা যায়? জানি না। কতদিন থেকে কাজ করছে এরকম? জানি না, এটা কাকার দোকান। আমি এই 5-6 মাস আছি দোকানে। তোমার কাকার নাম কি? শেখ ইমরান। আচ্ছা, উনি কোথায়? উড়িষ্যায় আছে। উড়িষ্যা থেকে উনি ব্যবসা এখানে অপারেট করেন? না, প্রথমে এখানে থাকতো, তারপরে এখন ওখানে গেছে কোনো দরকারে। আর এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে কাটা গ্যাসের কারবারে প্রশ্নে নজরদারি, যেভাবে রমরমিয়ে বেআইনি কারবার এবং সেখানে রান্নার গ্যাস ব্যবহার করা হচ্ছে গাড়িতে, এই নজরদারি কোথায়? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, নজরদারি তো আছে, অর্থাৎ যিনি বেআইনি কাজ করছেন তিনি কিন্তু একেবারে তার দোকানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তিনি যে কাজটা করছেন, যে রান্নার যে গ্যাস সিলিন্ডার অর্থাৎ ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, সেই সিলিন্ডার থেকে কিন্তু একেবারে একটা মেশিনের মাধ্যমে যে গাড়ি রয়েছে, যে পেট্রোল গাড়িগুলো রয়েছে, সেই পেট্রোল গাড়িগুলোতে কিন্তু ভর্তি করা হচ্ছে এবং সেটা মারাত্মক বিপজ্জনক ভাবে কিন্তু ভরা হচ্ছে। আমরা যখন সেই দোকানে যখন ঢুকেছিলাম, একেবারে গ্যাসের গন্ধে কিন্তু নাক টেকা দায় হয়ে পড়ছিল এবং সেই জায়গা থেকে আমরা যখন তাকে প্রশ্ন করেছিলাম, তারা দিনের পর দিন প্রায় 90 থেকে 100 টাকা কেজি দরে এই গ্যাস একেবারে চড়া দামে কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে এবং প্রতিদিন প্রায় 100 থেকে 150 গাড়ি এরকম। বিশ্বজিৎ, এই ঘটনার সঙ্গে কতজন জড়িত, কারা কারা জড়িত? হ্যাঁ দেখো, একটা অসাধু চক্র কিন্তু এখানে কাজ করছে, যেটা কাকদ্বীপ থানার অন্তর্গত যে নারায়ণপুর এলাকায়, ঠিক ওই নারায়ণপুর যে স্টপেজেই ওখানেই কিন্তু 3 থেকে 4টি দোকান তারা কিন্তু এই কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি বটতলায়ও একই রকম ভাবে এই কাজ করে যাচ্ছে এবং সব থেকে বড় কথা, শুধু এই দোকানদার নয়, এই যে গ্যাস সিলিন্ডার গুলো তারা কোথা থেকে পাচ্ছে, তাহলে কোন ডিলার, যে গ্যাসের ডিস্ট্রিবিউটার, তারা এই ডিলারগুলো এই গ্যাসগুলো একেবারেই দেখো সেইখানেই কিন্তু প্রশ্ন যে কোন গ্যাসের ডিলার তারা চোরা পথে এই গ্যাস সিলিন্ডার গুলো, ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার গুলোকে এই যে অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেটা দিনের পর দিন বাড়ির রান্নাঘরে না গিয়ে একেবারে যে চোরা পথে গাড়িতে ব্যবহৃত হচ্ছে এবং তাতে করে কিন্তু যে গাড়ির যে সাশ্রয় হলেও রান্নার গ্যাস দিয়ে এইটা কেন করা হবে, স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে।